সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঈদের ছুটির দ্বিতীয় দিন সড়কে ঘরমুখো মানুষের স্রোত। চন্দ্রাকে ঘিরে দীর্ঘ যানজট, বৃষ্টিতে ভোগান্তি। সদরঘাটে 2 লঞ্চের চাপায় পড়ে একজন নিহত, নিখোঁজ 2। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন। বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় 5 জেলায় রেল যোগাযোগ বন্ধ, শিডিউল বিপর্যয়ের আশঙ্কা। নিরাপত্তা প্রধানের পর গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুর কথা জানালো ইরান, বিভিন্ন তেলকূপে হামলার ঘোষণা। ঈদের 7 দিনের ছুটির দ্বিতীয় দিন ঘরমুখো মানুষের স্রোত আরও বেড়েছে, ফলে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। বুধবার ভোর থেকেই ঢাকার আশপাশের মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো। প্রচুর সংখ্যক যাত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে, বাস কাউন্টারগুলোতে ভিড় করেন। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের পোশাক কারখানা ছুটি হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল নামে সড়কে। সাভার, আশুলিয়া, শিল্পাঞ্চলের সব পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হলে সন্ধ্যার পর বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘরমুখো মানুষের চাপ বাড়ে। সন্ধ্যায় বৃষ্টি নামলে সড়কের পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়, ফলে চন্দ্রা মোড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 24 ঘন্টা মাঠে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সুপার সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন, তারা সার্বক্ষণিক জনগণের সেবায়, যাত্রীদের সেবায় আমরা কাজ করে যাচ্ছি। এই মুহূর্তে বাইপাল এলাকায় রয়েছেন সহকর্মী এম এ হালিম। তার কাছে জানবো ঢাকা টাঙ্গাইল ও ঢাকা আরিচা মহাসড়কের সবশেষ চিত্র। হালিম, এই মুহূর্তে মহাসড়কের কি পরিস্থিতি জানাবেন? সন্ধ্যার পর থেকে তো সেখানে অনেক যাত্রী চাপ ছিল, বাস কি পর্যাপ্ত পাওয়া যাচ্ছে কিনা? বৃষ্টি থেমেছে নিশ্চয়ই, আপনার পেছনে সে তেমনটাই মনে হচ্ছে, কিন্তু ভোগান্তি নিশ্চয়ই মানুষের রয়েছে, বিস্তারিত জানাবেন। জানিয়ে রাখি, বৃষ্টি যে ভোগান্তি সেটি কিন্তু এখনো রয়েছে। এই বাইপাইলে কিন্তু আমরা যদি দেখতে পেয়েছি, এখানে বৃষ্টির কারণে যারা এখানে ঈদের ঘরমুখো যারা মানুষ রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন সাইডে তারা আশ্রয় নিয়েছে। বিভিন্ন তেলের পাম্প থেকে শুরু করে আশেপাশে যে তারা আশ্রয় নিয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বর্তমান চিত্র সেটি যদি আপনাকে জানাই, সেটি হচ্ছে গাবতলী থেকে যদি আমি চিত্র তুলে ধরি, তা হচ্ছে গাবতলী থেকে আসলে কিন্তু বাইপাইলে একটু যানজট পড়বে। সেখান থেকে নির্বিঘ্নে যেটি নবীনগর আসলে সেখানে আবার 10 মিনিটে যানজট পড়বে। এবং নবীনগর থেকে আসার পর বাইপাইল, সেখানেও থেমে থেমে গাড়ি চলছে। এবং এছাড়া বাইপাইল থেকে যদি আপনাকে বলি শ্রীপুর থেকে চন্দ্রা, সেই চন্দ্রা পর্যন্ত কিন্তু একেবারে 5 কিলোমিটার যানজট রয়েছে। এবং এখানে যে বিষয়টি আমরা বারবার বলে আসছিলাম, যেটি চন্দ্রার যে মোড়টি, সেই মোড়ের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকে। এ বছরে কিন্তু তার ব্যতিক্রম হয়নি, কারণ চন্দ্রার মহাসড়কে যে মোড়টি রয়েছে সেখানে যানজট থাকার কারণে কিন্তু সেই যানজট কিন্তু সাভারের দিকে। তো এই বিষয়ে আমরা যদি দেখতে পেয়েছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু ট্রাফিক পুলিশ যে তারা কাজ শুরু করেছিলেন, হাইওয়ে পুলিশও সাথে রয়েছে। এবং এছাড়া আমরা দেখতে পেয়েছি যানজট নিরসনে বিভিন্ন যে স্বেচ্ছাসেবক যে বিভিন্ন সংগঠন রয়েছে, তারাও কিন্তু কাজ করছেন। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বৃষ্টি বাড়ার সাথে সাথে কিন্তু যেটি বাইপাইল থেকে যে শ্রীপুর পর্যন্ত যে জায়গাটি রয়েছে, সেখানে সম্ভার ফিলিং পাম্প এবং এই জায়গাটি কিন্তু মহাসড়কের বাম দিকে পানি জমে গিয়ে কিন্তু সেখানে গাড়ি বাম দিকে না যাওয়াতে পারাতে কিন্তু এখানে ট্রাফিক ব্যবস্থা কিন্তু একেবারে এখানে ভেঙে পড়েছে। এবং সারাদিন যে ট্রাফিকরা যে তাদের কর্মযোগ্য চালিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তারা সে অনেকটাই কাজ করতে পারছে না। সব মিলিয়ে যদি আমরা বলি যে নারীর টানে যে বাড়ি ফেরা মানুষের, সেটি কিন্তু একটি ভোগান্তি এবার হয়েই গেল। এবং এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু সেই মহাসড়কের পাশে বৃষ্টির কারণে যে একটি দুর্ভোগ, সেই দুর্ভোগে তারা পড়েছে। এবং এই দুর্ভোগ কতক্ষণ থাকবে সেটি ট্রাফিক পুলিশকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারাও যেমনটি বলতে পারেনি। তবে আমরা যেটি ধারণা করছি যে এটি রাত পর্যন্ত হলে এটি হলেও হতে পারে। সব মিলিয়ে ঈদের যে এবার যাত্রা, সেটি কিন্তু সুখকর নয়। দুলা। হালিম, আপনাকে ধন্যবাদ। এদিকে পাটুরিয়া দৌলতদিয়ানো রুট হয়ে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জাহিদুল হক চন্দন। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে।
চন্দন, এই মুহূর্তে ফেরিঘাটের কি অবস্থা দেখছেন? পর্যাপ্ত লঞ্চ এবং ফেরি রয়েছে কিনা? যাত্রী চাপ কেমন সেখানে? পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এই মুহূর্তে তথ্য যদি জানাই, যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে, যানবাহনের সিরিয়াল রয়েছে। তবে পাটুরিয়া ঘাটে এই মুহূর্তে শুধুমাত্র একটি ফেরি রয়েছে, সেই ফেরিতে যানবাহন এবং যাত্রীরা উঠছে এবং ফেরি সংকট কিন্তু এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে রয়েছে। যাত্রীরা কিন্তু বৃষ্টির মধ্যেও অপেক্ষা করছেন কখন ফেরি আসবেন। আর একটি হাতাহাতির ঘটনায় লঞ্চ চলাচল কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বন্ধ রয়েছেন, যার ফলে কিন্তু যাত্রীরা লঞ্চ ব্যবহার করে পারাপার হতে পারছেন না, যাত্রীদের ফেরি ব্যবহার করে পারাপার হতে হচ্ছে। এর বাইরেও যানবাহনগুলো তো আছে, কিন্তু ফেরি সংকটটি আসলে মূলত প্রবল আকার ধারণ করেছে এই মুহূর্তে। তবে ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে ফেরিগুলো দৌলতদিয়া নৌরুটে আছে, সেই ফেরিগুলো পাটুরিয়া ঘাটে আসলে মূলত যাত্রী এবং যানবাহনগুলো পারাপার করা সম্ভব হবে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় কয়েকশো যানবাহন পারাপারের অপেক্ষা রয়েছে, কয়েকশো যাত্রী রয়েছে। তারা বিভিন্ন পরিবার পরিজন নিয়ে আসছেন, এর মধ্যে নারী রয়েছেন, শিশু রয়েছেন, তারা একটা ভোগান্তির মধ্যে রয়েছেন। তবে ঘাট কর্তৃপক্ষরা বলছেন যে বৃষ্টি বা প্রাকৃতিক কারণে এই ঘটনা ঘটেছে এবং দ্রুত পারাপার সম্ভব হবে, ফেরিগুলো দ্রুত পাটুরিয়া ঘাট এলাকায় চলে আসবে। এই ছিল আমার কাছ থেকে পাটুরিয়া ঘাটের সবশেষ পরিস্থিতি। দোলা। চন্দন, আপনাকে ধন্যবাদ। এই যাত্রায় সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় মৃত্যু এখন নিয়মিত ঘটনা, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানি। বুধবার সদরঘাটে লঞ্চের ধাক্কায় ঝরে পড়ল একটি তরতাজা প্রাণ। এখনও নিখোঁজ রয়েছেন দুজন। এদিকে ঈদে দক্ষিণের জনপথে ফিরতে বাড়তি ভিড় ছিল রাজধানীর লঞ্চ ঘাটে। বছর ঘুরে আবার দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। সড়ক ও রেলপথের পাশাপাশি নৌপথেও রাজধানী থেকে মানুষ যাচ্ছে আপন নগরে। 2-1 দিনের তুলনায় বুধবার যাত্রী চাপ বেশি থাকায় সন্তুষ্ট লঞ্চ কর্তৃপক্ষ। বাবা মার সাথে ঈদ করতে যাইতেছি, আনন্দ ফুর্তি করতে যাইতেছি। প্রচুর যাত্রী চাপ আছে। আমরা মনে করেন সোয়ারিঘাট থেকে ট্রলার দিয়ে এসে তারপর আমরা ঘাটে এসে নামছি, ওখান থেকে টিকিট কাইটা আবার এই টার্মিনালে ঢুকছি। ভাড়া তো আরো তুলনামূলক আগের চেয়ে অনেক কম, অনেক কম। গেল বছর যে ভাড়া ছিল তার থেকেও এখন ভাড়া কম। তবে ঈদের আনন্দ মুহূর্ত বিষাদে পরিণত হয় সদরঘাটের এক দুর্ঘটনায়। জানা গেছে সদরঘাটে 2টি লঞ্চের মাঝে পড়ে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তঃসত্ত্বা এক নারী। এছাড়া নিখোঁজ হন 2 জন। নৌ দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সদরঘাটে ছুটে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সার্বিক পরিস্থিতির খোঁজ নেন তিনি। আমরা প্রত্যেকটা জিনিসই কুইক রেসপন্স করার পক্ষে, সরকারও সেটি চায়। ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়টি নিয়ে কনসার্ন ব্যক্ত করা হয়েছে। আমরা যে 2টি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে সেই 2টি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। দুর্ঘটনা তদন্তে পৃথক 2টি কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় ও BIWTA। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বগুড়ার সান্তাহারে ট্রেনের 9টি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। এদের বেশিরভাগ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে 2টি রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করা হয়েছে। এছাড়া সান্তাহার স্টেশনের মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বগুড়ার সান্তাহার জংশন রেল স্টেশনের অদূরে ছাতিয়ান গ্রাম এলাকার বাগবাড়িতে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয় বুধবার দুপুর 2টার দিকে। এতে অনেক যাত্রী আহত হয়। আহতদের মধ্যে অন্তত 47 জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে ওয়েম্যানরা ওই স্থানে রেললাইন মেরামতের কাজ শুরু করে। দুপুর 2টার দিকে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে আসলে ওয়েম্যানরা ট্রেনের চালককে লাল কাপড় দেখায়। তবে ট্রেনের লোকোমাস্টার সেটি খেয়াল না করার কারণে মেরামত করার ওই অংশটুকুর তীব্র গতিতে পার হলে বিকট শব্দে ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে ট্রেনের লোকোমাস্টার পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে 400 মিটার দূরে রেলের স্টাফ লাল ফ্ল্যাগ ধরছে, তো ধরার পরে সে লাল ফ্ল্যাগটা অমান্য করছে, লালটা কেটে সে ট্রেনটা চলে আসে, আসার কারণেই এই দুর্ঘটনা ঘটছে। আমরা তখন বাড়ি থেকে মইটই নিয়ে আসে যাত্রী এলা সবাই নামবা নিছি। দুর্ঘটনার কারণে ঢাকা, খুলনা ও রাজশাহী থেকে জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী সহ বেশ কয়েকটি জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আহতদের বেশিরভাগ চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যেটা হয়ে গেছে সেটা তো অবশ্যই হওয়া উচিত হয়নি প্রথম কথা, কারণ যেহেতু পরবর্তী যেন লোকজন যতক্ষণই কম, যদি আমাদের চেষ্টা আমাদের একটু কম কষ্ট পায়, সেটা আমাদের এই ক্ষেত্রে আমাদের এটা সার্থকতা হবে। আর কেন ঘটলো সে তদন্ত টিম তদন্ত করে বের করবে। অপরদিকে বুধবার সন্ধ্যা 7টার পর পাকশী থেকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ শুরু করেছে। বগিগুলো উদ্ধার শেষে রেল লাইন মেরামত হতে আগামীকাল বৃহস্পতিবার পুরো দিন লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এই ঘটনা তদন্তের জন্য 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সান্তাহার স্টেশনের স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। দীপ্ত, বার্তা কক্ষ। এই বিষয়ে আরো তথ্য জানবো। সহকর্মী আব্দুর রৌফ ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। রৌফ, উদ্ধার কাজ তো চলছে দেখতে পাচ্ছি, সেটি কোন পর্যায়ে রয়েছে? পরিস্থিতি স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগতে পারে? কর্তৃপক্ষ কি বলছে? এবং অনেকেই তো প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন যারা আহত হয়েছেন, এখনো হাসপাতালে কতজন রয়েছেন? আপনি যেমনটি বলছিলেন, উত্তরবঙ্গের মধ্যে এটি কিন্তু সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা যেটা আজকে ঘটেছে। আজকে দুপুর 2টায় ঘটেছে। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসে চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেসটি সান্তাহার জংশন পার হওয়ার পরে সান্তাহার অদূরে সাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ি নামক স্থানে রেল লাইন মেরামতের কাজ চলছিল। এই সময় মেরামতের কাজ চলছে এমন সময় নীলসাগর ট্রেনের যে চালক ছিলেন সে চালকটি সেই মেরামতের কাজটি খেয়াল না করে এবং মেরামত কর্মীরা বারবার লাল কাপড় উঁচিয়ে ধরলেও চালকদের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আপনার মোট 9টি বগি লাইনচ্যুত হলেও 7টি বগি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 3টি রয়েছে এসি কামরা। এবং এই দুর্ঘটনা ঘটার পরপরই নওগাঁ, আদমদিঘি ফায়ার সার্ভিস কর্মীরা এসে যেসব আহত যাত্রী ছিল তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য হাসপাতালে পাঠিয়েছে। এবং হাসপাতাল থেকে অধিকাংশই মানে মোটামুটি সবগুলো যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে যার যার বাড়ির দিকে চলে গেছে। এখন পর্যন্ত হাসপাতালে কোনো রোগীর অবস্থান জানা যায়নি এবং নিহত কোনো খবর জানা যায়নি। এবং আজকে সন্ধ্যা 7টার পর থেকে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন এবং পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন এসে দুই দিক থেকে কিন্তু আপনার লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ চলছে। এবং ইতিমধ্যে 2টি বগি উদ্ধার করে সেগুলো স্ব স্টেশন নিয়ে যাওয়া হয়েছে। তবে এই এমন দুর্ঘটনার কারণে কিন্তু আপনার যে যাত্রী বহনের যে ব্যাহত সেটা কিন্তু এখনো আপনার ব্যাহত হয়নি। বিশেষ করে সান্তাহারে আপনার ঢাকা থেকে, খুলনা থেকে এবং রাজশাহী থেকে যেসব ট্রেনগুলো আসছে সান্তাহারে আটকে আছে সেসব ট্রেনে আপনার ঢাকাগামী, খুলনাগামী, রাজশাহীগামী যাত্রীদেরকে সেই ট্রেনে পাঠানো হচ্ছে। এবং ঢাকা থেকে যেসব যাত্রীরা জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও যাবে সেই সব যাত্রীদেরকে আবার সাতিয়ানগ্রাম স্টেশন থেকে একটা ট্রেন আছে সেখান থেকে পাঠানো হচ্ছে। তবে এই মাঝখানে দুর্ঘটনার কারণে যাত্রীরা কিছুটা কষ্টের মধ্যে কষ্ট করছে এমনটি জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আমার সঙ্গে কথা হয়েছে রাজশাহী রেল ওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠনের মাধ্যমে তদন্ত করা হচ্ছে যে কেন এরকম হয়েছে। এবং এই দায়িত্ব অবহেলার জন্য সান্তাহারে চুক্তিভিত্তিক যে স্টেশন মাস্টার শহীদ রঞ্জিত ছিল তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তো এখানে একজন দর্শনার্থী জানবো যে তিনি সকাল থেকেই এইখানে আছেন এবং তার কাছে জানবো যে সকালে কি ঘটনা ঘটেছিল এবং এখন পর্যন্ত কি আছে এবং তার দৃষ্টিকোণ থেকে আজকে যে দুর্ঘটনা সে মূল্যায়নটা একটু জানবো। আজকে মূলত বিষয়টা দুপুরের পরে বেলা 2টার পরে ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা আমরা যতটুকু জানতে পেরেছি বা আমরা যতটুকু সরাসরি দেখেছি তাতে মনে হয়েছে এটা স্টেশনের গাফলতির কারণে হয়েছে এবং আপনার যিনি ট্রেনের ড্রাইভার ছিল তার অসাবধানতার কারণেই হয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে এখানে আমরা ওয়ম্যানের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তিনার ভাষ্যমতে তিনারা স্টেশন মাস্টারকে বিষয়টি অবগত করেছিলেন যে আমরা এখানে সংস্কারের কাজ করছি বা এটা আমাদের সময় লাগবে। এই বিষয়টা অবগত করার পরেও এখানে আপনার সান্তাহার স্টেশন মাস্টারের পক্ষ থেকে ট্রেনে কোনো সিগন্যাল দেওয়া হয়নি। পরবর্তীতে ওখানে কয়েকটি আপনাকে ধন্যবাদ। এখানে যে প্রধান প্রকৌশলী আছেন তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আজকে সারা রাতে উদ্ধার কাজ চলবে এবং আগামীকাল সকালে হয়তো উদ্ধার কাজ সম্পন্ন হবে এবং আগামীকাল পুরো দিন আপনার এই যে
রেল লাইন যে মেরামত, যে রেল লাইনগুলো সরে গেছে, ভেঙে গেছে, সেগুলো মেরামত করতে আগামীকাল পুরো দিনে লাগবে এবং আগামীকাল বৃহস্পতিবারে হয়তোবা এই দুর্ঘটনা কবলিত যে রেল লাইন আছে, লাইনচ্যুত বগিগুলো স্বাভাবিক অবস্থায় নিয়ে এসে স্ব স্টেশন নিয়ে গিয়ে এবং এই রফ, আপনাকে ধন্যবাদ আরো বিস্তারিত তথ্য জানানোর জন্য। এই যাত্রার দ্বিতীয় দিনে ঢাকার কমলাপুর রেল স্টেশনেও রয়েছে যাত্রী চাপ। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যে যার গন্তব্যে রওনা হচ্ছেন। তবে ঈদে গ্রামে যাওয়ার আনন্দ সবচেয়ে বেশি ছুঁয়ে যায় শিশুদের। পথের পাঁচালীতে অপু আর দুর্গা ট্রেন দেখতে দেখিয়েছিল চরম দুরন্তপনা। রাজধানীর কমলাপুর স্টেশনে শিশু রুমাইসা ফাতিহার মধ্যে যেন দেখা গেল সেই উৎসাহ। একদিকে ট্রেন ভ্রমণ, অন্যদিকে ঈদে ময়মনসিংহে দাদা বাড়ি যাওয়া। সব মিলিয়ে এই শিশুর আনন্দ অনুভূতি যেন বহুগুণ বেড়েছে। তার আনন্দ ফুটে উঠেছে চোখে মুখে। বাবার সাথে খুনসুটিতে মেতেছে প্ল্যাটফর্মেই। রুমাইসার মতো অভিভাবকের হাত ধরে ঈদযাত্রার দ্বিতীয় দিনে আরও অনেক শিশু কিশোররা আসে কমলাপুর রেল স্টেশনে। নিজ বাড়িতে পরিবার পরিজনের সাথে ঈদ করবে তারা। গ্রামে গেলে দিগন্তজোড়া মাঠ, চাচাতো মামাতো ভাই বোনদের সাথে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করা যায়। আমি জামা কাপড় কিনেছি, নানু বাড়িতে ঈদ করব। জাদুঘর যাচ্ছি ঈদ করতে, গ্রামে সবার সাথে ঈদ করতে যাচ্ছি। এবার ট্রেনে যাত্রা বিলম্ব না থাকায় বেশ স্বস্তিতে যাত্রীরা। চৈত্রের কিছুটা গরম থাকলেও সন্তানদের হাসি মুখী মা বাবার পরম আরাধ্য। বাচ্চাদের জন্য, বাচ্চারা ওখানে গেলে খুব আনন্দ ফুর্তি করতে পারে। কাজিন টাছে যারা আছে সবার সাথে খেলাধুলা করে। ছোট বাচ্চা, একটা 2 বছর বাচ্চা, একটা 3 মাসের বাচ্চা নিয়ে যাচ্ছি। শত কষ্ট হলো, ওই বাচ্চাদের নিয়ে পরিবার সাথে ঈদ করতে জন্য যাচ্ছি। এছাড়া স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রে কালোবাজারি ঠেকাতে ও যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থায় রয়েছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এ ব্যাপারে সজাগ আছে। গত 2 দিন আগে মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি অভিযান পরিচালিত হয়েছিল। সেখানে একজন টিকিট প্রতারক ধৃত হয় এবং তাকে 3 মাসের শাস্তি প্রদান করা হয়। 44টি আন্তনগর ট্রেন সহ মোট 60টি ট্রেনে করে ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঈদ উপলক্ষে 3 জোড়া বিশেষ ট্রেনও চালু রয়েছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিস্থিতি প্রসঙ্গ। ইরানের বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। জবাবে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে ইরান। ইসরায়েলি হামলায় নিরাপত্তা প্রধান আলী লারিজানির পর গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুর কথা স্বীকার করেছে ইরান। একই সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বড় বড় তেল স্থাপনার পাশের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ইরান। চলমান যুদ্ধের 19তম দিনে ইসরায়েলের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালায় ইরান। এতে 2 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জেনেছে ইসরায়েল। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব নিহত হয়েছেন। তবে এতেও ইরানের পাল্টা হামলায় ধার কমেনি, বরং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনা ও ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে তেহরান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও বলছে নেতৃত্ব শূন্যতার চেষ্টা সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অপারেশন এপিক ফিউরির প্রথম দিনেই পরিবারের কয়েকজন সদস্য সহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আলী খামেনির ছেলে মুস্তাফা খামেনি। গত 28 ফেব্রুয়ারির ওই ঘটনার পর থমকে যায় ইরানের শাসন ব্যবস্থা। প্রথম দফার হামলায় আরও নিহত হন নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদে, বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুল রাহিম মুসাভি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের শাসন ব্যবস্থার হাল ধরেন তার সন্তান মুস্তাফা খামেনি। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরান নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে গুরুত্বপূর্ণ আরেক ব্যক্তি ছিলেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। সামরিক কমান্ডার না হলেও ইরানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি।
যুদ্ধ, কূটনীতি এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি যুক্ত ছিলেন লারিজানি। মঙ্গলবার রাতে হামলা চালিয়ে তাকেও হত্যা করে দখলদার ইসরায়েল। লারিজানি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। এতে করে দেশটির ক্ষমতার কেন্দ্রে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইসরায়েল জানিয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা সহ শীর্ষ কর্মকর্তারাও হামলার ঝুঁকিতে রয়েছেন। তবে নেতৃত্বের এই বিশাল শূন্যতা সত্ত্বেও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনা ও ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। প্রথম ও দ্বিতীয় সারির অধিকাংশ নেতা নিহত হওয়ার পরও সুসংগঠিতভাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। বিশ্লেষকরা বলছেন ইরানের প্রতিরক্ষা সিস্টেম কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, বরং এটি পুরোপুরি প্রাতিষ্ঠানিক। সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণেই দেশটির কমান্ড চেইনে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা দেখা দেয়নি। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, শীর্ষ নেতৃত্ব অকার্যকর হলেও সশস্ত্র বাহিনীকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে নেই বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের বিশ্বাস, চলমান যুদ্ধে সর্বোচ্চ নেতা সহ কয়েক ডজন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার পরও ইরান সরকার এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবার আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। দুদিন পরে ঈদ, কিন্তু ব্যস্ততার ছিটে ফোটাও নেই পাবনার ঈশ্বরদীর বেনারসি পল্লী ও কুষ্টিয়ার পোড়াদহের ঐতিহ্যবাহী কাপড়ের হাটে। ভারতীয় কাপড়ের কারণে এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ কারিগরদের। পাবনার ঈশ্বরদীর বেনারসি পল্লী শত বছরের বেশি পুরনো। কারিগরের দক্ষ হাতে কাতান ও বেনারসি শাড়ি বুননে একসময় এই এলাকা মুখরিত থাকত তাঁতের খটখট শব্দে। কিন্তু সময়ের ব্যবধানে আজ সেই ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে। ঈদ ঘিরেও নেই তাঁতপল্লীর কর্মচাঞ্চল্য। এই পল্লীর কারিগর ও ব্যবসায়ীরা মনে করেন, ভারতীয় স্বয়ংক্রিয় মেশিনে তৈরি কম দামি শাড়ি বাজার দখল করে নেওয়ায় হাতে বোনা বেনারসের চাহিদা অনেকাংশে কমে গেছে। আমরা আজও তাঁত কিন্তু দেশ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরও আমরা এখনো ধরে রাখছি কিছু তাঁত আমাদের আছে। দরকার মনে করেন এখন লেবার আসে সরে যাচ্ছে, লেবারে আমরা সেরকম চাহিদা করতে পারতেছি না। আর আমাদের শাড়ির ডিমান্ডটা মজুরি বেশি হয়ে যায়, হ্যান্ডলুম যেহেতু পাওয়ার লুমে মজুরি কম। ভারতীয় শাড়ির যে প্রভাব আছে সে শাড়ির সঙ্গে আমাদের যে তাঁতের শাড়ি তৈরি হয় এতে ডিফারেন্স অনেক বেশি হয়। যদিও বা আমাদেরগুলো টিকসই মজবুত ভালো হয় বা কোয়ালিটি ভালো হয়, কিন্তু ভারতের সাথে আমরা দামে পারি না। মনে করেন কম্পিউটারে ডিজাইন সেট আপ দিয়ে ছেড়ে দিল, ওটা ঘন্টায় 10 পিস প্রোডাকশন হচ্ছে, কিন্তু আমাদের বেনারসি একটা তৈরি করতে গেলে 10 দিন লাগছে। শতবর্ষের ঐতিহ্য এই বেনারসি ও কাতানের তাঁত শিল্প টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তি আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই শিল্প, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে ব্যতিক্রম চিত্র দেশের ঐতিহ্যবাহী কাপড়ের হাট কুষ্টিয়ার পোড়াদহে। সেখানে প্রতি বছর ঈদ সামনে রেখে বৃহত্তর কুষ্টিয়া সহ অন্তত 20 জেলার কয়েক লাখ ক্রেতা বিক্রেতার সমাগম হয়, কিন্তু এবার প্রত্যাশা মতো বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। থেকে প্রায় আমরা বিগত 2-4-5 বছর আগে যা ব্যবসা করছি তার 50%ও নেই। আর মূলত দোকানও ছিল প্রায় 400 আপ। এখন দোকান রানিং আছে বেশি হলো মনে হয় 200 থেকে 260, ম্যাক্সিমাম দোকানই চলে গেছে শুধু একমাত্র আমাদের খাজনার জন্য। আমাদের এই একমাত্র পুরাতন হাট যেখানে বিটে বসে টাকা নেওয়া হয়, আর অন্য কোনো হাটে এভাবে বিটে বসে টাকা নিতে আমি দেখি নাই। অতিরিক্ত খাজনা আদায়ের কারণে ব্যবসায়ীরা অন্যত্র চলে যাওয়ায় হাটটি ঐতিহ্য হারাচ্ছে। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। প্রায় শতভাগ তৈরি পোশাক কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে। একই সাথে ঈদ বোনাস প্রদান করার কথা জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, ফেব্রুয়ারি মাসের বেতন দিয়েছে 99.91% কারখানা। এছাড়া ঈদ বোনাস দিয়েছে 99.81% কারখানা। মোট 1783টি কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে জানিয়ে তিনি বলেন, বাকি দুটি কারখানায় বকেয়া পরিশোধের চেষ্টা চলছে। প্রথম সপ্তাহে যে কাজটা করেছিলাম
বগুড়ার রাজশাহী চট্টগ্রাম ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন। ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে বুধবার সকালে বগুড়ার শেরপুরের ছোনকা এলাকায় রংপুরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের 3 সদস্য নিহত এবং 9 জন আহত হয়েছে। দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছে মাইক্রোবাস চালক। এদিকে চট্টগ্রাম কক্সবাজার সড়কে পটিয়া এলাকায় 3টি বাসের সংঘর্ষে 1 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। নিহতের নাম বাসী মোহন দাস। রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন, আর নেত্রকোনায় মারা গেছেন 1 জন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে আগামী শুক্রবার। সৌদি আরবে আজ বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঈদের ছুটির দ্বিতীয় দিন সড়কে ঘরমুখো মানুষের স্রোত, চন্দ্রাকে ঘিরে দীর্ঘ যানজট, বৃষ্টিতে ভোগান্তি। সদরঘাটে 2 লঞ্চের চাপায় পড়ে 1 জন নিহত, নিখোঁজ 2। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন। বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়, 5 জেলায় রেল যোগাযোগ বন্ধ, শিডিউল বিপর্যয়ের আশঙ্কা। নিরাপত্তা প্রধানের পর গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুর কথা জানালো ইরান, বিভিন্ন তেলকূপে হামলার ঘোষণা। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।